এই ভিডিওটিতে আমরা মূলত ম্যাথসের আরেকটা টপিক ডিসকাস করব, যেটার নাম হচ্ছে পাওয়ার অ্যান্ড রুটস। তো পাওয়ার অ্যান্ড রুটস আমরা এই নোটেশনটার সাথে আগেও পরিচিত। তারপর একটু দেখি যে আহ, এখানে যে টপিকগুলো আছে আমরা ডিসকাস করব। এর মধ্যে ফার্স্টেই যেটা লেখা আছে যে ইন্ট্রো টু এক্সপোনেন্ট। তো এক্সপোনেন্ট যেটা কি? সো এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন। এই ফরম্যাটে যদি আমরা কিছু পাই, যেখানে যে এনটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আকারে আছে, এটা হচ্ছে নিচে আছে, এটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় বেস। এটা হচ্ছে পাওয়ার অর ইন্ডিসেস। তো এই টাইপের যে এক্স মানে কি বলে, ম্যাথমেটিক্যাল যে নোটেশনটা আছে এটাকে আমরা সাধারণত এক্সপোনেন্ট বলে থাকি। তো এই টাইপের এক্সপোনেন্ট আমরা কিন্তু অনেক ইউজ করি, যেমন 2 টু দি পাওয়ার 1 মানে 2 2 স্কোয়ার হচ্ছে 4, 2 কিউব হচ্ছে 8, এই টাইপের নাম্বারগুলা, কিংবা 5 টু দি পাওয়ার 1 5 5 স্কোয়ার হচ্ছে 25। এই টাইপের এক্সপোনেন্টগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি। সাধারণ ম্যাথমেটিক্যাল ইন্টিজার যখন দেখছিলাম, সেখানে এই টাইপের নোটেশনগুলো ছিল। তো এখানে আহ, বলে রাখি যে আমাদের এই এক্সপোনেন্টগুলোর ভ্যালু 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 9 পর্যন্ত যদি আমরা মনে রাখি, এবং 3 টু দি পাওয়ার 1 থেকে 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 1 থেকে 4 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 1 থেকে 5 টু দি পাওয়ার 4, এই এক্সপোনেন্টগুলোর ভ্যালু একটু বেশি ইউজ হয় আর কি। সো এগুলো মনে রাখলে দেখা যাবে যে ক্যালকুলেটর ইউজ না করে আমরা একটু কুইকলি আনসার করতে পারবো। তারপরে 1 থেকে 9 পর্যন্ত কিউব, এই নাম্বারগুলো যদি আমরা মনে রাখি এটা ভালো। তো যাই হোক, এই টাইপের যে এক্সপোনেন্ট আছে, এই এক্সপোনেন্টের ব্যাপারটা আসলে কি, যে কিভাবে বাড়ে কমে, এটা নিয়ে আসলে পরবর্তী ডিসকাশন, যে এক্সপোনেনশিয়াল গ্রোথ। যেমন আমি একটা নাম্বার যদি নেই 2, এবং এটার পাওয়ার করলাম 1, যেটা হচ্ছে 2 স্কোয়ার করলাম 4, আমি দেখতে পাচ্ছি যে এটার বেস ছিল হচ্ছে আমাদের 2। তো 2 হচ্ছে বেস, আর পাওয়ার কিন্তু আমি বাড়াচ্ছি এখানে। পাওয়ার যত বাড়তেছে নাম্বারটাও তত বড় হচ্ছে। তো এটা আমরা বলতে পারি যে এটা একটা গ্রোথ হচ্ছে। কিন্তু গ্রোথটা কীরকম একটু নোটিস করে দেখবো, যে এখানে আমি যখন পাওয়ার 1 বাড়াইলাম, মানে 1 থেকে 2 পাওয়ার 1 বাড়ানোর কারণে এখানে যে ডিফারেন্সটা আসছে সেটা কিন্তু 2 ইউনিট। আর এখানে যদি আমি দেখি, এই যে পাওয়ার 2 থেকে 3 বাড়ানোর পরে, মানে পাওয়ার 2 থেকে 3, এখানে কিন্তু ডিফারেন্স আসছে 4 ইউনিট। তো বুঝতেই পারতেছি যে এক সময় হয়তো 2 টু দি পাওয়ার 100, 2 টু দি পাওয়ার 101 এরকম যদি হয়, এটার যে ডিফারেন্স থাকবে সেটা অনেকটা হিউজ। তো এটা আগের মতো করে 4 2 এরকম ছোট ডিফারেন্স থাকবে না, অনেক বড়। তো এটাকেই বলা হয়, এই টাইপের গ্রোথগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ। মানে হচ্ছে আস্তে আস্তে ছোট্ট ডিফারেন্সের জন্য অনেক বেশি বড় হবে এরকম টাইপের। এবং এটার কার্ভগুলো দেখতে হয় এরকম, যে আস্তে আস্তে খুব কুইক। যেমন এখানে ছোট্ট একটা ডিফারেন্সের জন্য, এইটুকু ডিফারেন্সের জন্য ওয়াই ইউনিটে কিন্তু খুব অল্প পরিমাণ বাড়ে। বাট এইদিকে যদি আমরা নোটিস করি, সেম পরিমাণ ডিফারেন্সের জন্য ওয়াই ইউনিটে অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। এটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। তো এই গ্রোথটা দেখা গেছে বেসের উপরে নির্ভর করে। পাওয়ার তো আমরা যদি ইন্টিজার ইউজ করি, পজিটিভ ইন্টিজার্স, তাহলে অ্যাকচুয়ালি গ্রোথটা নির্ভর করে বেসের উপরে। কীরকম করে? যদি বেসটা আমাদের কোনো কারণে আহ, কি বলে, একের চেয়ে বড় হয়, নট এক, একের চেয়ে বড় হয়, যেমন 2 কিছুক্ষণ আগে ছিল, কিংবা 3 হতে পারে, 3.1 হতে পারে, বা যে কোনো নাম্বার, এই টাইপের বেস যদি হয়, তখন পাওয়ার বাড়াইলে নাম্বারটা হিউজ বড় হইতে থাকে। আর যদি বেসটা কোনো কারণে 0 থেকে বড় এবং 1 এর মধ্যে হয়, তখন কিন্তু আমাদের যে পাওয়ার করলে সেটা আলটিমেটলি ছোট হয়। যেমন আমি যদি একটা নাম্বার নেই 0.5, এবং এটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে 0.25। তো আমি দেখতেই পাচ্ছি 0.5 নাম্বারটা কিন্তু তুলনামূলক বড়, 0.25 হচ্ছে ছোট। এবং আরও যদি পাওয়ার করি, আরও পাওয়ার করি, এরকম করে পাওয়ার যদি বাড়াইতে থাকি, নাম্বারটা অনেক ছোট ছোট হবে আর কি। সো এটাও কাইন্ড অফ এক্সপোনেনশিয়ালি ছোট হবে, এটাকে বলা হয়। তো এই টাইপের জিনিসগুলো আছে এক্সপোনেন্টের মিনিংয়ে। তারপরে যদি দেখি এক্সপোনেন্ট কিছু ল মেনে চলে, আমরা এখনো পর্যন্ত এক্সপোনেন্ট দেখছি, বাট এটার ফর্মুলাগুলো দেখি নাই। তো এক্সপোনেন্টের লগুলো কীরকম করে কাজ করে, যেমন আমি একটা এক্সপোনেন্ট যদি নিই a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n, তো এই দুইটা যদি এক্সপোনেন্ট আমি মাল্টিপ্লাই করি, আমি দেখতে পাবো যখন বেস সেম থাকবে তখন এদের এক্সপোনেন্টগুলা অ্যাড হয়ে যায়। আমি যদি একটা এক্সাম্পল নিই, যেমন 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3,
5 কিউব অ্যান্ড 5 স্কোয়ার। এটা আমি মাল্টিপ্লাই করলে কি হবে? মাল্টিপ্লাই করলে হবে বেস যেহেতু সেম আছে, আমি দেখবো ফার্স্টে বেস সেম কিনা। বেস সেম থাকলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, উপরে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, এটা হবে আলটিমেটলি 5 টু দি পাওয়ার 5। সো এই টাইপের একটা ফর্মুলা আছে। আমি যদি লগুলা সিরিয়ালি লিখি, আর একটা আছে টু দি পাওয়ার এম ডিভাইড বাই টু দি পাওয়ার এন। যদি মাল্টিপ্লিকেশন থাকে তখন দেখছি যে এরকমটা অ্যাড হয়ে গেছে, মানে মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাড হয়ে গেছে। সিমিলারলি যখন ডিভিশন পাবো দুইটা এক্সপোনেন্টের, যদি তাদের বেস সেম থাকে তাহলে তাদের পাওয়ারটা মানে মাইনাস হয়ে যায়, মানে একটা থেকে একটা মাইনাস হয়ে যায়। সো এরকম একটা ফর্মুলা আছে। তারপরে যদি আরও কিছু ফর্মুলা দেখি, যেমন এ টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার এন, মানে হচ্ছে একটা এক্সপোনেন্টের এক্সপোনেন্ট, এরকম যদি আমরা চিন্তা করি তো এটা হয়ে যায় কি পাওয়ারগুলা মাল্টিপ্লাই হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যে 5 স্কোয়ার অ্যান্ড দেন হোল কিউব। সো এটা হচ্ছে আমি আলটিমেটলি লিখবো হচ্ছে 5 টু দি পাওয়ার 6, 2 টাইমস 3 6, এভাবে। সো পাওয়ারগুলো এখানে মাল্টিপ্লাই হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা অনেক সময় জিনিসগুলো অনেক ভুল করে থাকি। ভুলগুলো নিয়ে আমি একটু ডিসকাস করবো কী টাইপের কমন মিস্টেকগুলো আমরা করি। তারপর আরেকটা যদি দেখি ফর্মুলা, যে যদি দুইটা আহ, আহ, আলাদা নাম্বারের যদি একটা এক্সপোনেন্ট থাকে, এটাকে আমরা আলাদা করে লিখতে পারি টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম। সো এরকম করে লিখতে পারি। এটা কিভাবে? যেমন 7 ইন্টু 2 এবং হোল টু দি পাওয়ার 3, তখন আমরা লিখতে পারি 7 কিউব ইন্টু 2 কিউব, এই টাইপের। তারপরে সেম থিং ডিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যদি দুইটা নাম্বার মানে ডিভাইড ফর্মে থাকে এবং তাদের যদি এক্সপোনেন্ট আমি ডিস্ট্রিবিউট করি, তাহলে এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তারপরে এই টাইপের দেখলাম। আরও কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি আমি এক্সপোনেন্টের কি বলে এটাকে ইনভার্স বা নেগেটিভ এক্সপোনেন্ট, যেটা নিয়ে একটু পরে ডিসকাস করবো, যে নেগেটিভ এক্সপোনেন্ট যদি আমি চিন্তা করি যে এ ইনভার্স এন, এটাকে আমি যদি রিসিপ্রোকাল করি এটাকে এভাবে লিখতে পারি। এটা সহজে মনে রাখার হচ্ছে, যেমন 2 কিউব যদি আমি লিখি 2 ইনভার্স 3, তো এটাকে লিখতে পারবো 1/2 কিউব, এই টাইপের। এখন এটা একটা সহজ হয়ে হচ্ছে মনে রাখার, যে এক্সপোনেন্ট যদি তার পজিশন চেঞ্জ করে উপরে বা নিচে যায়, তখন এটার জাস্ট ইন্ডেক্সের সাইনটা চেঞ্জ হয়ে যায়। এটা কীরকম? যেমন আমি যদি লিখি 5 টু দি পাওয়ার 4, আমি যদি 5 টু দি পাওয়ার 4কে উপরে নিতে চাই তাহলে জাস্ট ইন্ডেক্সটা সাইন চেঞ্জ হয়ে যাবে। আমি যদি লিখি 2 কিউব, আমি যদি এটাকে নিচে নিতে চাই, মানে এই ফর্মে লিখতে চাই রেসিপ্রোকাল করে, তাহলে তার যার ইন্ডেক্সের সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এই টাইপের রুলসগুলো ফলো করে নেগেটিভ এক্সপোনেন্টের ক্ষেত্রে। বাকি সবগুলো রুলস আগের মতোই। তবে নেগেটিভ এক্সপোনেন্ট যখন আমরা যদি দুইটা আমি একটা দেখাই, যে এটা আমাদের জানতে হয় টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। এটা আসে যখন কোনো কারণে দুইটা পাওয়ার সেম হয়ে যায় নেগেটিভ এক্সপোনেন্ট দিয়ে। যেরকম আমি যদি লিখি এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স 2, তখন আমরা জানি যে মাল্টিপ্লিকেশন রুল অনুযায়ী এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে, এবং অ্যাড হলে টু দি পাওয়ার 0 পাচ্ছি। বাট টু দি পাওয়ার 0 ভ্যালু কত? টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1। তার মানে হচ্ছে যে কোনো নাম্বারের যদি নাম্বারটা অবভিয়াসলি 0 না হয়, এখানে কিন্তু নট ইকুয়ালস টু 0। 0 ছাড়া যে নাম্বারগুলো আছে সব নাম্বারের যদি পাওয়ার যদি আমি 0 দেই, তাহলে সেটা হবে 1। দ্যাট মিনস -2 টু দি পাওয়ার 0 সেটাও হবে 1। যাই হোক, এটা ছিল মোটামুটি আমাদের এক্সপোনেন্টের ফর্মুলা। যে মিস্টেকগুলো আমরা করি সেটা আমরা একটু দেখব, যে কমন মিস্টেকগুলো আমরা করে থাকি। যেমন একটা মিস্টেক করে থাকি আমরা এইভাবে, যে আহ, কি বলে, যে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন। তখন আমরা মাঝে মধ্যে এটাকে এভাবে লিখে ফেলি, কিংবা এ প্লাস বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকুয়ালস টু লিখে ফেলি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এম। এটা অ্যাকচুয়ালি কারেক্ট, এটা লেখা যায় না। সো যদি প্লাস থাকে মাঝখানে, দুইটা এক্সপোনেন্টের মাঝখানে যদি প্লাস থাকে, তখন আমরা আসলে কিছুই করতে পারি না। এটা আমরা সহজে মনে রাখি। প্লাস ওর মাইনাস থাকলে আমরা কিছু করতে পারবো না। তারপর আরও কিছু করে থাকি, যেমন 5 স্কোয়ার যদি থাকে, এখানে 25 কিউব থাকে, তাহলে আমরা মাঝে মধ্যে এই 25 ক্যান্সেল আউট করে ফেলি, যেটা আসলে করা যাবে না। কারণ কি, এটা একটা এক্সপোনেন্ট, এটা আলাদা টাইপের একটা টার্ম।
সেম টাইপের টার্মগুলা ক্যান্সেল আউট করা যায়, বাট আলাদা টাইপের টার্মগুলো ক্যান্সেল আউট করা যায় না। এই টাইপের কিছু আমাদের নোটিস করতে হবে। তারপর বাকি কিছু ভুলগুলো হয়তো ম্যাথ করতে গিয়ে চলে আসবে, তখন আমরা দেখব। তারপর দেখি এক্সপোনেন্ট দিয়ে যে ম্যাথের টাইপ একটা থাকে, যেটা বলা হয় ইউনিট ডিজিট কোশ্চেন। এই টাইপের কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা বড় নাম্বার থাকে, যেমন যদি এটা লিখি এবং এটার পাওয়ার একটা থাকে, সেটাও অনেক বড়, এরকম। সো এই যে টাইপের এটা থেকে কোশ্চেন থাকে যে অনেকটা এটার ইউনিট ডিজিটটা কত। ইউনিট মানে হচ্ছে একক স্থানীয় অঙ্কটা কত। মানে এটা যখন আমি পাওয়ার করে এই নাম্বারটা লিখবো, যত বড় নাম্বারই হোক, ঠিক আছে, অনেক যদি ইভেন 100 ডিজিটের নাম্বার হয় সমস্যা নেই, সেখান থেকে শুধুমাত্র তার লাস্ট ডিজিট, যেটা একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট, সেটা কত, সেটা বের করার কোশ্চেনগুলো থাকে। তো এটা যদি আমরা বের করতে চাই, আমাদের শুধুমাত্র এই লাস্টের ডিজিটটা নিয়ে চিন্তা করলে হবে। ওকে, সো লাস্টের ডিজিটটা নিয়ে চিন্তা করলে কীভাবে আসে? 3 টু দি পাওয়ার 1 হচ্ছে থ্রি টু দি পাওয়ার 2 হচ্ছে আমার 9, 3 কিউব হচ্ছে 27, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। তো 81, আমি যদি লাস্টের ডিজিটগুলো নিই, আমি দেখতে পাচ্ছি যে 3 এর যে পাওয়ার করলে লাস্টের ডিজিটগুলো, একটা আছে 3, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 7, আর একটা হচ্ছে 1। থ্রি থ্রি টু দি পাওয়ার যখন 5 করবো, তখন আবার পাবো 2, 3, 4। সো এখানেও কিন্তু লাস্ট ডিজিট হচ্ছে 3। এবং আমরা দেখতে পাচ্ছি এরপর যদি 3 টু দি পাওয়ার 6 করি, আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পাবো সেটার লাস্ট ডিজিট হবে 9। মানে এখানে একবার যখন রিপিট ঘটবে, এটা দেখা যায় বারবার রিপিট করতে থাকে। মানে হচ্ছে যেমন এখানে 3, 9, 7, 1 আসছে, আবার আসবে 3, 9, 7, 1। মানে 3 টু দি পাওয়ার 7 হবে আলটিমেটলি 7 লাস্ট ডিজিট। আবার এরকম করে আমরা কিন্তু সবগুলো লিখতে পারি। 3 টু দি পাওয়ার 8 হবে লাস্ট ডিজিট কত, এর পরেরটা। তো এটা থেকে আমরা এই বড় নাম্বার, মানে এখানে তো 3 টু দি পাওয়ার 57 পর্যন্ত লেখা সম্ভব না, বা লিখতে গেলে অনেক টাইম যাবে। তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে 3 টু দি পাওয়ার 1 যখন করলাম, তখন হচ্ছে 3। মানে আহ, একটা নাম্বার যেটার পাওয়ার কত, 1 হলে, আবার একটা নাম্বার যেটার পাওয়ার হচ্ছে 2 হলে, একটা নাম্বার যেটার পাওয়ার 3 হলে, আবার 4 হলে, 4টা নাম্বার পর পর আবার সেম জিনিস চলে আসতেছে। তার মানে 57, আমি যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে ডিভাইড করলে আসবে 1 and 4 পয়েন্ট সামথিং। তাহলে 14 টাইমস যায় কোথায়? 56-এ। 56কে 4 দিয়ে ডিভাইড করলে 14 চলে আসে। তার মানে আমি যদি দেখি, এই 1, 2, 3, 4 যখন পাওয়ার করলাম, তখন আমি যে নাম্বারগুলো পাইছি 3, 9, 7, 1, এরকম করে করে চারটা করে যখন আমি 3 টু দি পাওয়ার 56 করব, তখন এটা অ্যাকচুয়ালি 4 দ্বারা ডিভিজিবল হবে, এবং সেটার ক্ষেত্রেও আমি লাস্ট ডিজিট পাবো কত, 1। তার মানে 3 টু দি পাওয়ার 57, সেটার লাস্ট ডিজিট পাবো 3। সো আমি ইজিলি বলে ফেলতে পারি যে আমাদের যে ম্যাথটা ছিল, এটার লাস্ট ডিজিট হচ্ছে 3। এই টাইপের কোশ্চেনগুলো থাকে, বা এইভাবে চিন্তা করতে হয়। চিন্তা করলে কিছু ম্যাথসের জন্য একটু আগায় থাকা যায়। যাই হোক, তো এরপরে যে পার্টটা, সেটা হচ্ছে স্কোয়ার রুট। আমি এক্সপ্যান্ড করতে গিয়ে আমি একটা আসি নাই, সেটা হচ্ছে যে ফ্র্যাকশনাল যে মানে এক্সপোনেন্টগুলো, ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট যেটা, সেটা একটু ডিসকাস করি। যে a টু দি পাওয়ার m/n এরকম যদি থাকে, সো এটা কি? তো বা a টু দি পাওয়ার 1/n, এটা কি? তো আমরা অলরেডি এই নাম্বারটার সাথে অনেক বেশি পরিচিত, যে স্কোয়ার রুট অফ 25 হচ্ছে 5। তো স্কোয়ার রুট কি মিন করে? স্কোয়ার রুট মিন করে অ্যাকচুয়ালি যে 25 টু দি পাওয়ার 1/2। এটা এখানে 2 লেখা হয় না, তাহলে কিউবিক রুট কি মিন করে? কিউবিক রুট মিন করে 22 টু দি পাওয়ার 1/3। তার মানে এটা nth রুট আমরা লিখতে পারি, nth রুট অফ এনি নাম্বার, এটা হচ্ছে a টু দি পাওয়ার 1/n। সো এই নাম্বারটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, বাট জিআরই ক্যালকুলেটর অ্যাকচুয়ালি স্কোয়ার রুট পর্যন্তই আছে। তো এই স্কোয়ার রুটে এখানে 2টা কিন্তু জেনারেলি দেওয়া হয় না, স্কোয়ার রুটই বলা হয়। তো এই টাইপের স্কোয়ার রুট রিলেটেড যে টার্মগুলো, এগুলো নিয়ে আমাদের একটু বেশি ডিল করতে হবে। তো একটু দেখি স্কোয়ার রুট রিলেটেড কিছু প্রপার্টি।
তো স্কোয়ার রুট রিলেটেড প্রপার্টির মধ্যে ফার্স্টে আসে যে আমরা কি সবকিছু স্কোয়ার রুট করতে পারি কিনা। তো দেখা যাবে যে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ নাম্বারগুলার স্কোয়ার রুট করা যায়, পজিটিভ অর জিরো, এইগুলোর স্কোয়ার রুট ভ্যালিড। যদি নেগেটিভ নাম্বার আসে সেটার স্কোয়ার রুট ভ্যালিড না, মানে সেখানে অন্য টাইপের একটা নাম্বার আসে যেটা জিওরিতে ডিসকাশন নাই। So আমরা ধরে নিব নেগেটিভ অফ স্কোয়ার রুট হচ্ছে নট ভ্যালিড, বা এখানে আনডিফাইন্ড, মানে আমরা ডিফাইন করতে পারি না, বের করতে পারি না। তো নেগেটিভ স্কোয়ার রুট কোনোটার হবে না। তো স্কোয়ার রুট অফ আমরা কিছু বড় বড় নাম্বারের স্কোয়ার রুট আমরা ঠিকই জেনে রাখবো, যে যেমন 100-এর স্কোয়ার রুট হচ্ছে 10 এরকম। বাট স্কোয়ার রুটের আরেকটা প্রপার্টি হচ্ছে যে এরকম একটা জিনিস জানতে হয় যে একটা নাম্বারের, আমি যদি সাপোজ 41 এর স্কোয়ার রুট কত, এক্স্যাক্টলি নাও যদি বের করতে পারি, ঝটপট মাথায় রেখেও কিছু কোশ্চেনের আনসার চিন্তা করা যায়। যেমন এর পরবর্তী যে নাম্বারটা আছে সেটার আমি স্কোয়ার রুট চিন্তা করি বেটার। যেমন 49, আমি জানি পরবর্তী একটা নাম্বার আছে 49 যেটার স্কোয়ার রুট হচ্ছে 7, এবং এটার আগে যে নাম্বারটা আছে পারফেক্ট স্কোয়ার যেটাকে বলি 36, এবং সেটার স্কোয়ার রুট হচ্ছে 6। তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে 41-এর স্কোয়ার রুটটা হবে 6 এবং 7-এর মাঝখানে কোনো একটা নাম্বার, 6 এবং 7-এর মাঝখানে। এভাবে আমরা কিন্তু গেস করতে পারি যে অ্যাকচুয়ালি নাম্বারটা কি হবে। তো স্কোয়ার রুটের আরেকটা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, যেমন আমরা কোনো ইকুয়েশনে স্কোয়ার পাই, যেমন আমাদের এখানে একটা ইকুয়েশন যদি থাকে এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 লাস্ট লাইনে পেলাম, তখন আমরা এক্স এর ভ্যালু যদি বের করতে চাই আমাদের স্কোয়ার রুট করতে হয় 25কে, এবং তখন আমাদের অবশ্যই প্লাস অ্যান্ড মাইনাস দুইটা সাইন ইউজ করতে হবে। এটা রিজনটা কি, যেটা আউটপুট আসতেছে +-5, এটা রিজন হচ্ছে যে ইকুয়েশনটা আমাদের ছিল সেখানে বলা হয়েছে যে এক্স এমন একটা নাম্বার যেটার স্কোয়ার করলে কি পাবো 25, এবং আমি যদি +5-এর স্কোয়ার করি যেটার ভ্যালু পাচ্ছি 25, -5-এর যদি স্কোয়ার করি সেটাও কিন্তু 25। কিভাবে, -5 ইন্টু -5, আমরা জানি মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস সাইন হয়ে যায়, সো আলটিমেটলি 25। তো এই টাইপের জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের স্কোয়ার রুট করলে বা স্কোয়ার রুট যদি আমরা করি কোনো নাম্বারের, তখন এটা প্লাস মাইনাস চলে আসবে। বাট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি এরকম কোনো নোটেশন থাকে 25 অনলি, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট 5 লিখলেই হবে। জাস্ট এরকম নোটেশনে যে স্কোয়ার রুট অফ 25 হচ্ছে 5, তো সেই ক্ষেত্রে প্লাস মাইনাস লিখতে হবে না। তো বাট যদি কোনো কিছুর ভেরিয়েবল বা কোনো কিছু আননোন আছে বা কিছুর ভ্যালু অ্যাকচুয়ালি বের করতে হয় সেই ক্ষেত্রে প্লাস মাইনাস সাইনটা ইউজ করা লাগবে। এই তো মোটামুটি এতদূর বুঝলাম। স্কোয়ার রুটের আরেকটা সুন্দর প্রপার্টি আছে এরকম যে এটা আমরা জানি যে স্কোয়ার রুট অফ এনি নাম্বার সেটা সাধারণত কিন্তু ছোটই হয়, মানে এটা হচ্ছে 25 থেকে ছোট হবে অবভিয়াসলি। তো আমি যদি একটু চিন্তা করি যে স্কোয়ার রুট অফ এ, যে নাম্বারটা আমরা পাবো, যে নাম্বারটা আমরা পাবো সেটা যদি ধরো বি হয়ে, মানে ধরি আর কি বি হয়, তাহলে বি নাম্বারটা অলওয়েজ অলওয়েজ এ নাম্বার থেকে কি হবে, ছোট হবে। তো এটা হচ্ছে কতক্ষণ হয়, এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নাম্বারটা একের চেয়ে বড় থাকে। কিন্তু যদি স্কোয়ার রুট অফ 0. কি বলে 25 হয়, 0.25, সো যেটা হচ্ছে একটা নাম্বার যেটা হচ্ছে ওয়ানের চেয়ে ছোট এবং শূন্যের চেয়ে বড়। শূন্যের চেয়ে ছোট নাম্বারগুলো আমার ডিলিট করতে হয় না, কারণ সেগুলো নেগেটিভ, এবং নেগেটিভ স্কোয়ার রুট এক্সিস্ট করে না। তো এই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো 0.5, যেটা কিন্তু বড় পাচ্ছি, রাইট? সো এটা একটু মনে রাখতে হবে যে স্কোয়ার রুট করে যদি 0 থেকে 1-এর ভিতরে যদি কোনো নাম্বার স্কোয়ার রুট করা হয় সেটা কিন্তু নাম্বার থেকে বড় আসে। যেমন আমি যদি স্কোয়ার রুট অফ 0.3 করি, এটা অবভিয়াসলি 0.3 থেকে বড় আসবে। আবার সেম থিং যদি আমি 30 করি, এটা অবভিয়াসলি 30 থেকে ছোট আসবে। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আমাদের স্কোয়ার রুটের পার্ট। এরপর যে অন্যান্য রুটসগুলো দেখি, যেটা আমি বলছি nth রুট পর্যন্ত আছে, যেমন আমি কিউবিক রুট লিখতে পারি, কিউবিক রুট অফ 125 যেটা হচ্ছে 5। এটা মিন করে যে 125 তার পাওয়ার হচ্ছে 1/3, এবং আমি জানি 125 এর লেখা যায় 5 কিউব, এবং এই পাওয়ার দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যায় আলটিমেটলি 5 থাকতেছে। সো এই টাইপের কিউবিক রুট আছে, ফোর্থ রুট আছে, এই টাইপের জিনিসগুলো আমাদের জানতে হয়। তো একটা জিনিস বলে রাখি, nth রুট অফ 0 সেটা হচ্ছে অলওয়েজ 0, মানে 0 টু দি পাওয়ার 1/n সেটা হচ্ছে 0, আবার nth রুট অফ 1 সেটা হচ্ছে অলওয়েজ 1। এই দুটা আমাদের মনে রাখলে হবে। তো এই টাইপের আমরা কিন্তু বড় বড় নাম্বারের কি বলে বা ছোট নাম্বার যাই বলি, ঠিক আছে, সেটার
বড় বড় স্কোয়ার রুটও দেখতে পারি, কিউবিক রুটও দেখতে পারি, nth রুট যেটাকে ইন জেনারেল বলি nth রুট অফ এ, এই টাইপের নোটেশনগুলো থাকতে পারে। এবং এটার আমি আবারও বলি, এটার নোটেশনের এক্সপোনেন্ট ফর্মটা হচ্ছে এ টু দি পাওয়ার 1/n। তো এটা আছে। তারপরে রুটসের কিছু প্রপার্টিস নিয়ে আমরা একটু ডিল করি। রুটসের প্রপার্টিস আমরা কিছু দেখা গেছে মাঝে মধ্যে ভুল করে থাকি। যেমন রুটটা অ্যাকচুয়ালি সহজ ভাষায় একটা এক্সপোনেন্ট। এটা যদি আমরা ভাবি তাহলে আমাদের ভুলটা কিন্তু হবে না। আর এক্সপোনেন্টের ফর্মুলাগুলো আমরা দেখছি ফার্স্টেই। কিন্তু রুটটাকে আমরা সামটাইমস অনেক সময় ভুল করে থাকি এভাবে। যেমন এখানে এক্সপোনেন্টের যে রুলস ছিল আমি জানি এ বি হোল টু দি পাওয়ার এন হচ্ছে প্রত্যেকটার পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে যাবে আলাদা আলাদা করে। তো এখানেও কিন্তু সেম জিনিসটি হবে। রুট যেহেতু একটা এক্সপোনেন্ট নিজে, তাহলে এটা কি হবে, প্রত্যেকটা নাম্বারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সিমিলারলি আমি যদি পি বাই কিউ করি, রুট ওভার পি বাই কিউ, এটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা আমরা জানি যে এক্সপোনেন্ট যেভাবে ডিস্ট্রিবিউট হয়েছে ওইভাবেই হবে। মানে হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এম, এটাকে লিখতে পারি যেরকম এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার। সো এদূর হলো। কিন্তু অনেক সময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পি প্লাস কিউ, এটা রুট করলে আমরা লিখে ফেলি রুট ওভার পি রুট ওভার কিউ, যেটা আসলে কারেক্ট না। ঠিক আছে, এটা কিন্তু এক্সপোনেন্টের ক্ষেত্রে আমি বলছিলাম যে এই টাইপের রুলসগুলা সে মানে না। তো যাই হোক, তো এই টাইপের ভুলগুলা যাতে আমরা না করি, যেমন রুট ওভার পি মাইনাস কিউ, সেটা আলাদা করে লেখা যায় না। এগুলো ছিল মোটামুটি কিছু প্রপার্টি যেগুলো আমাদের জানতে হয় আর কি। তারপর যদি আমরা একটু স্কোয়ার রুট সিম্পলিফাই করার চিন্তা করি যে কিভাবে স্কোয়ার রুট সিম্পলিফাই করতে হয়। যেমন একটা নাম্বার লিখি 25, যেটা স্কোয়ার রুট করলে 5, বাট আমি যদি লিখি 50, তো এই ক্ষেত্রে কিন্তু আর আমি জানি না কি লিখবো, বাট এটার সিম্পলিফাইড ফর্মটা কিন্তু এটা না, রুট ওভার 50 না। মানে রুটের নিচে কিছু একটা আছে যেটাকে আমি রুটের বাইরে নিয়ে আসতে পারবো, মানে স্কোয়ার রুট করতে পারবো। সেটা কিভাবে, আমি দেখি যে আমি 50কে লিখতে পারি 25 × 2। এবং আমি জানি স্কোয়ার রুটের প্রপার্টি অনুযায়ী যে 25 এবং 2কে আলাদা আলাদা করে রুট করে লেখা যাবে। এবং 25-এর স্কোয়ার রুট করলে আসে 5, এবং বাকিটা থাকে 2। তো এই টাইপের এই কাজগুলো আমাদের হয়তো করতে হতে পারে কোনো একটা এক্সপ্রেশন ক্যালকুলেট করার জন্য। বাট এটা বড় বড় নাম্বারের ক্ষেত্রে আমরা ইভেন জানবো না যে 25-এর মাল্টিপল আকারে 50-কে লেখা যায়। ঠিক আছে, কার মাল্টিপল আকারে কাকে লেখা যায় এটা হয়তো আমরা মাল্টিপ্লিকেশনে ভালো না থাকলে জানবো না। সো সেই ক্ষেত্রে কীভাবে ম্যাথগুলো করবো, একটা ছোট ম্যাথ নিয়ে ডিসকাস করি। যেমন 48, তারপরে রুট ওভার 75 প্লাস রুট ওভার 192। সো এটাকে আমি একটু সিম্পলিফাইড ফর্মে দেখতে চাচ্ছি, বা এটার আলটিমেট আনসারটা কীরকম হয় সিম্পল ফর্মে সেটা দেখতে চাচ্ছি। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টরাইজ করে ফেলবো, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো আমি জানি যে এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 25, সরি, এরকম একটা এক্সপ্রেশন আসে। তো আমি এটাই লিখে ফেলবো যে 48 হচ্ছে 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 3। তারপরে যদি আবার দেখি এখানে আছে 75, 75কে যদি আমরা কি বলে 3 দিয়ে ডিভাইড করি, 2 and 5, then 5 দিয়ে ডিভাইড করলে আসে 5। সো 75কে যদি আমরা দেখি লিখতে পারি 5 টাইমস 5 টাইমস 3। তারপর আছে আমাদের 192, যেটাকেও আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করব। প্রাইম ফ্যাক্টরাইজ করলে আসে 6, 2, এই। তো এখানে দূর চলে আসছে, আমি একটু নিচে লিখি। তো 192 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা পাচ্ছি 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2, 1 2 3 4 5 6, 2 3 4 5 6 ইন্টু 3। তো এখন আমাদের পালা হচ্ছে এটাকে সিম্পলিফাই করা। সিম্পলিফাই করার জন্য আমরা ইন্টিজার প্রপার্টিতেও দেখছিলাম, যেহেতু ইজিলি মনে রাখার জন্য আমি বলি একটা পেয়ার থেকে একটা নাম্বার বাইরে চলে আসবে। তো এখানে যেহেতু একটা পেয়ার 2 আছে, একটা 2 বাইরে চলে আসলো, আরেকটা পেয়ার আছে 2, তো আরেকটা 2 বাইরে চলে আসলো স্কোয়ার রুটের বাইরে। আর 3 থাকবে স্কোয়ার রুটের নিচে, ওর কোনো পেয়ার নাই। আবার সেম থিং ওখানে করলো সেম। আর এখানে পেয়ার আছে 1 2 3টা, 2 এর পেয়ার আছে 3টা, তারপরে রুটের নিচে থাকবে 3। তো আমি আলটিমেটলি লিখতে পারি 4√3, 5√3 অ্যান্ড 8√3। এবং এটাকে যদি আমি সিম্পলিফাই করি এটা হচ্ছে 17√3।
তো এই যে এখানে সিম্পলিফাই করলাম, এটা হচ্ছে মূলত আমরা কি চিন্তা করছি যে ফ্যাক্টরাইজ করে তারপরে স্কোয়ার রুটের বাইরে যে পার্টটা আনা যায় সেটা করে তারপরে কাজ করছি। তো এগুলো ছিল আমাদের মোটামুটি সিম্পলিফাইং কিছু। আর স্কোয়ার রুটের কিছু অপারেশন আমরা দেখি, যে অপারেশনগুলো একটু লাগে। অপারেশনগুলো অনেকটা ওই আমাদের এক্সপোনেনশিয়াল অপারেশনের মতো, বাট তারপরও কিছু অপারেশন একটু বেশি ইউজ হয়, যেমন কিউবিক রুট অফ থ্রি। এটা কি হয় আলটিমেটলি? কিউবিক রুট অফ থ্রি হচ্ছে থ্রি রুট থ্রি। যদি দেখি কিউবিক রুট অফ ফাইভ হবে ফাইভ রুট ফাইভ, এই টাইপের। সো কীভাবে হলো এটা যদি দেখি একটু, যে ফাইভ রুট ফাইভ কীভাবে হয়েছে। সো এটা সিস্টেমটা হচ্ছে যে কিউবিক রুট অফ ফাইভকে যদি আমি থ্রি টাইমস করি, তাহলে আমি লিখতে পারি এভাবে, দুটাকে স্কোয়ার করে, তাহলে আলটিমেটলি আমি চাচ্ছি ফাইভ রুট ফাইভ পাচ্ছি। তো এই টাইপের কিছু সিম্পলিফিকেশন আছে। আবার যদি আমি দেখি টু রুট থ্রি তার টু দি পাওয়ার হচ্ছে ফোর, এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা মিন করে অ্যাকচুয়ালি যে আমি প্রত্যেকটা, আমি জানি এক্সপোনেন্টগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যায় মাল্টিপ্লিকেশনে। তো টু টু দি পাওয়ার ফোর হচ্ছে 16, অ্যান্ড রুট ওভার থ্রি, এটা যদি আমি স্কোয়ার করি, আমি একটু যদি ভাঙাই এভাবে, স্কোয়ার অ্যান্ড দেন স্কোয়ার, এই যে ফোরকে আমি এভাবে কিন্তু লিখতে পারি, এটা আমরা জানি প্রপার্টি অনুযায়ী। এবং স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, তো আলটিমেটলি থাকতেছে থ্রি স্কোয়ার, যেটা হচ্ছে নাইন। এবং এটা মাল্টিপ্লাই করলে হবে আনসার। এই টাইপের কিছু অপারেশন আমাদের স্কোয়ার রুটে মনে রাখতে হতে পারে, ঠিক আছে। তারপরে ইকুয়েশন উইথ স্কোয়ার রুট, যদি ইকুয়েশনে স্কোয়ার রুট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? একটা ইকুয়েশন আছে যেখানে স্কোয়ার রুটটা আছে, যেমন আমি যদি একটা ইকুয়েশন লিখি, এক্স স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু সাপোজ থ্রি, লিখলাম একটা ইকুয়েশন। এখানে কিন্তু স্কোয়ার রুট আছে। তো এটা আমি যখন কি বলে সলভ করব, তখন আমাকে বোথ সাইডে স্কোয়ার করতে হয় স্কোয়ার রুটটাকে এলিমিনেট করার জন্য, এবং আমি বোথ সাইডে স্কোয়ার করে এটা কাজ করব। তো যদি স্কোয়ার করলে এখানে যেমন আসে এক্স মাইনাস ওয়ান, এক্স সাইডে থাকবে ওই পাশে নাইন, সো এক্স এর ভ্যালু হচ্ছে টেন। এটা হচ্ছে সলিউশন এই ইকুয়েশনের। তো এই ক্ষেত্রে যখন স্কোয়ার রুট থাকবে কোনো ইকুয়েশনে, তখন আমরা স্কোয়ার করে যখন ইকুয়েশন সলভ করি, কোন ইকুয়েশনকে যদি আমাদের কোনো কারণে স্কোয়ার করতে হয়, কোন ইকুয়েশন সলভ করতে গিয়ে যদি আমাদের স্কোয়ার করতে হয়, তাহলে ইকুয়েশনে কিছু রুটস চলে আসতে পারে। এরপরে কিছু রুটস চলে আসতে পারে যেগুলোকে বলা হয় এক্সট্রেনিয়াস রুট। তো এই এক্সট্রা যে রুটগুলা চলে আসে, সেটা কোনগুলা এক্সট্রা রুট সেটা বোঝার জন্য আমাদেরকে ইকুয়েশন টেস্ট করতে হয়, যে মানে রুটগুলা টেস্ট করতে হয় ইকুয়েশনে বসায় বসায় কোনটা অ্যাকচুয়ালি রুট। এটা কি মিন করে, যেমন আমি এটাকে স্কোয়ার করছি, তো সো আমি এখানে ইকুয়েশন এটা একটু বসাবো। কিভাবে বসাবো? এভাবে লেফট সাইডে বসাইছি, এবং লেফট সাইডে বসাইলে পাচ্ছি থ্রি, যেটা রাইট সাইডের ইকুয়াল। এভাবে কিন্তু রুটগুলো বসায় বসায় চেক করতে হয়, চেক করে দেখতে হয় লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে ইকুয়েশনের রুটস, আর না হলে রুটস না। এই টাইপের। এটা কখন ঘটে? শুধুমাত্র ইকুয়েশনকে কোনো কারণে যদি স্কোয়ার করে সলভ করা লাগে। যদি এমনিতে নর্মালি সলভ করতে পারি তাহলে কিন্তু আসবে না। যাই হোক, তারপর আছে ফ্র্যাকশনাল এক্সপোনেনশিয়াল, যেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি। তারপরে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, এটা নিয়ে একটু ডিসকাস করি, যে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, এক্সপোনেন্ট। আমরা জেনারেলি যে ইকুয়েশনগুলো ডিসকাস করি এটা হচ্ছে এই টাইপের, যেটাকে আমরা বলি অ্যালজেব্রিক বা পলিনোমিয়াল, সাধারণ পলিনোমিয়াল। আরেকটা অ্যালজেব্রিক ইকুয়েশন হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, আর সেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল। তো এই এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বলার রিজন হচ্ছে এখানে এক্সপোনেন্ট থাকে ভেরিয়েবল। তো ভেরিয়েবল বা আননোন যেটা আমরা বলি, এই ভেরিয়েবলসগুলো থাকে এক্সপোনেন্ট আকারে, তো এই কারণে এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। তো এই টাইপের ইকুয়েশন সলভ করার ওয়েটা কি? এটা হচ্ছে যেমন আমি যদি লিখি স্কোয়ার রুট অফ থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু থ্রি স্কোয়ার, এরকম যদি লিখি, এটাকে সলভ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে সিম্পল হচ্ছে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে বোথ সাইডে আমাদের কি করব, বেস সেম করব। কি সেম করব? বেস। বোথ সাইডে বেসটা আমি কোনো না কোনোভাবে সেম করার চেষ্টা করব। যে ধরনের ইকুয়েশনে করা যাচ্ছে তাদেরকে খুব ইজিলি আমরা পরে সলভ করতে পারবো। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় এখানে, সেটা হচ্ছে যে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় সেটা কিন্তু আলটিমেটলি ওয়ান। তো কোনো একটা নম্বরের যদি পাওয়ার জিরো হয় তাহলে হচ্ছে সেটা ওয়ান হবে।